ইসরায়েল ফিলিস্তিন চলছে পাল্টা হামলা ও যুদ্ধ এবং বিশ্ব নেতারা এই হামলা এবং যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য করছে তোড়জোড়। আর এরই মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে সকল গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাংলা ভয়ঙ্কর সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি এই সংবাদগুলোর শিরোনাম। প্রথমেই থাকছে ইসরায়েলের বিমান হামলায় নিহত হিজবুল্লাহ গণমাধ্যমের বিভাগের প্রধান আফিফ। আরো জানিয়ে দিচ্ছি হামাস নেতারা কাতার থেকে এবার তুরস্কে। অন্যদিকে গাজায় ইসরায়েলের মুহুর্মুহ বিমান হামলায় নিহত অন্তত ৩৪ জন। একই সঙ্গে থাকছে বহুতল আবাসিক ভবনে ইসরায়েলের ভয়ঙ্কর হামলা, নিহত ৯৬। এবং সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেন রাশিয়ার মার্কিন ক্ষেপণাস্ত্র ছুড়লে বিশ্বযুদ্ধ হতে পারে বলে জানিয়েছেন সিনিয়র একজন আইন প্রণেতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলের বিমান হামলায় নিহত হিজবুল্লাহর গণমাধ্যম বিভাগীয় প্রধান আফিফ। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহর গণমাধ্যম বিভাগীয় প্রধান মোহাম্মদ আফিফ। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ বিবিসি নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, লেবাননের রাষ্ট্র চলিত ন্যাশনাল নিউজ এজেন্সি অনুসারে স্থানীয় সময় ঘনবসতিপূর্ণ রাস আল নাবা এলাকায় বাত রাজনৈতিক দলের সদর দপ্তরে ইসরায়েলি বিমান আঘাত হানে। ন্যাশনাল নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, হামলায় সিরিয়ান বাথ পার্টির লেভানিস শাখার বেশিরভাগ সদর দপ্তর ধ্বংস হয়ে গেছে। হামলার পর উদ্ধার ও সিভিল ডিফেন্সের দলগুলো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে অনেক লোককে সাহায্য করতে ছুটে গিয়েছিল। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভয়াবহ এই হামলায় শিশুসহ আরও ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৪ জন। মোহাম্মদ আফিফ হিজবুল্লাহর গণমাধ্যম বিভাগে দায়িত্ব নেওয়ার আগে দীর্ঘদিন গোষ্ঠীটির আল মানার টেলিভিশন স্টেশনে পরিচালনা করছিলেন। এছাড়া তিনি হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ মিডিয়া উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিবিসি মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদদাতা লিনা সিনজাব বলেন, ইসরায়েলে হিজবুল্লাহ সামরিক কর্মকর্তাদের বাইরেও হামলা বাড়ছে। এই হামলা সত্যিই জনগণের কাছে সংখ্যা বাড়াচ্ছে। এমন ভয়াবহ পরিস্থিতি কমানো বা সমাধান খুঁজে বের করার কোনো লক্ষণ নেই, বরং লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি লক্ষ্যবস্তু আরও বৃদ্ধি পাচ্ছে এবং দিন দিন হামলা প্রসারিত হচ্ছে। হামাস নেতারা কাতার থেকে এবার তুরস্কে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সিনিয়র অনেক নেতা কাতার থেকে তুরস্কে পাড়ি জমিয়েছেন বলে ইসরায়েলি মিডিয়া কান জানিয়েছে। মার্কিন ইসরায়েল যুদ্ধবিরতি প্রস্তাবে হামাস রাজি না হয় যুক্তরাষ্ট্রের চাপে কাতার তাদের দেশে বসবাসরত হামাস নেতাদের চলে যেতে বলার পর তারা তুরস্কে যান বলে জানা গেছে। চলতি মাসের প্রথম দিকেই মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন হামাস নেতাদের কাতার ত্যাগ করতে বলার জন্য কাতারকে অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এক সূত্র কানকে জানান, কাতারের কর্মকর্তারা হামাস নেতাদের জানিয়েছেন যে আপনারা আর এখানে কাঙ্ক্ষিত নন। এছাড়া বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করায় কয়েক সপ্তাহ ধরে মার্কিন যুক্তরাষ্ট্র হামাস নেতাদের বহিষ্কার করার জন্য কাতারের উপর চাপ সৃষ্টি করে আসছিল। অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকেই হামাসের প্রতি সহানুভূতি প্রকাশ করে আসছিল তুরস্ক। গত আগস্টে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান হামাসের নেতা ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর একদিনের শোক দিবস ঘোষণা করেছিলেন। শোক প্রকাশ করার জন্য তেল আবিবে তুর্কি দূতাবাসের পতাকা অর্ধনমিত করা হয়। এর আগে মার্চে এরদোগান বলেছিলেন যে আশঙ্কারা দৃঢ়ভাবে হামাসকে সমর্থন করে। সৌদি মিডিয়া আরব নিউজ এ খবর প্রকাশ করেছিলেন। ইস্তাম্বুলে বক্তৃতাকালে তিনি বলেন, হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকার করতে কেউ আমাদের বাধ্য করতে পারবে না। তুরস্ক এমন এক দেশ যে প্রকাশ্যে হামাস নেতাদের সাথে কথা বলে, দৃঢ়ভাবে তাদের সমর্থন করে। সূত্র জেরুজালেম পোস্ট। গাজায় ইসরায়েলের মুহুর্মুহ বিমান হামলা, নিহত ৩৪। তবে ইসরায়েলি বাহিনী জানিয়েছে তারা গাজার উত্তর অঞ্চলে জঙ্গিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসল বলেছেন, অবিমানগুলি ও বোমাবর্ষণের কারণে আহতদের উদ্ধার করার সুযোগ ক্রমাগত ক্ষীণ হয়ে আসছে। ইসরায়েলি জানিয়েছে জাবালিয়া থেকে শুরু হওয়া এই অভিযানে বেইত লাহালিয়া পর্যন্ত বাড়ানো হয়েছে। রাতভর সন্ত্রাসীদের স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর আগে গত সপ্তাহে গাজা সিটির জাবালিয়া এক বাড়িতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ২৫ জন নিহত হয়েছে, তাদের মধ্যে ১৩ জন শিশু। গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছে ৪৩,৭২০ জন, আহত লক্ষাধিক। সেই সঙ্গে বাস্তুচ্যুত হয়েছে আরও লাখ লাখ ফিলিস্তিন।
বহুতল আবাসিক ভবনে ইসরায়েলের ভয়ঙ্কর হামলা, নিহত 96। উত্তর ও মধ্য গাজা উপত্যকায় কয়েকটি বহুতল আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলা চালিয়েছে। এতে কমপক্ষে 96 ফিলিস্তিনি নিহত এবং 60 জন আহত হয়। ইসরায়েলি বাহিনী প্রায় একই সময় এসব হামলা করে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েলের যুদ্ধবিমান উত্তর অঞ্চলীয় শহর বেইত লাহালিয়া এবং মধ্য গাজার নুসিরাত ও বুরেজের শরণার্থী শিবিরে বেশ কয়েকটি আবাসিক ভবন ও বাড়ি লক্ষ্য করে। এতে অন্তত 5টি বহুতল ভবন ধসে বাসিন্দারা চাপা পড়েছেন। এক বিবৃতিতে গাজা মিডিয়া অফিস বলছে, বেইত লাহালিয়ায় হামলায় 72 জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছে। একই সময় মধ্য গাজায় 24 জন ফিলিস্তিনি নিহত এবং 60 জন আহত হয়। উভয় ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে। আরও বলা হয়েছে, দখলদারি সেনাবাহিনী জানত যে কয়েক ডজন বাস্তুচ্যুত বেসামরিক লোক এই ভবনগুলোর ভিতরেই ছিলেন। তাদের বেশিরভাগই ছিল শিশু ও নারী। এসব মানুষ আশেপাশের এলাকা থেকে বাস্তুচ্যুত হয়ে এখানে আশ্রয় নিয়েছিলেন। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় 43,846 জন নিহত এবং 1 লাখেরও বেশি মানুষ আহত হয়েছে। হতাহতের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। এদিকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে সম্মতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের পক্ষ থেকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতিতে সম্মতি বিষয়টি নিশ্চিত করা হয়। একই সঙ্গে হামাস যুদ্ধ প্রত্যাহারের জন্য আহ্বান জানিয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্পের কাছে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের কর্মগত হামলা বন্ধের চাপ প্রয়োগের আহ্বানও জানান। এদিকে যুদ্ধবিরতি নিয়ে হামাসের এমন সিদ্ধান্তে আগেই মধ্যপ্রাচ্য দেশ কাতার হামাসের রাজনৈতিক কার্যালয় বন্ধ করেছে। গত সপ্তাহে ইসরায়েল ও হামাসকে আলোচনায় গুরুত্ব দেখানোর আহ্বান জানিয়ে দেশটিতে হামাসের কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নেয়। সংবাদ সংস্থা এএফপিকে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম বলেন, তাদের প্রস্তাব মেনে নেওয়া হলে হামাস গাজা উপত্যকায় যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য প্রস্তুত রয়েছে। ইউক্রেন রাশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র ছুড়লে বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। এদিকে বাইডেনের এমন সিদ্ধান্তে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। দেশটির একজন সিনিয়র আইন প্রণেতা সতর্ক করেছেন যে এই সিদ্ধান্তে ইউক্রেনের যুদ্ধ আরও তীব্র হবে আর এটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। বার্তা আদান প্রদানের মাধ্যমে টেলিগ্রামে রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলরের জ্যেষ্ঠ সদস্য আন্দ্রি ক্লিশাস বলেন, পশ্চিম সংঘাত এমন মাত্রার বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে যে তা সকলের মধ্যে ইউক্রেন রাষ্ট্রকে সম্পূর্ণ ধ্বংস বা শেষের পরিণত করার মধ্য দিয়ে শেষ হতে পারে। এছাড়া রাশিয়ার পার্লামেন্টের উচ্চ কক্ষের আন্তর্জাতিক সম্পর্কে কমিটির প্রথম উপপ্রধান ভ্লাদিমির জাভারভ বলেন, মস্কোর প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক। রাশিয়ার রাষ্ট্রীয়ত্ব বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, জাভারভ বলছেন, এটি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর দিকে নিয়ে যাওয়ার মতো অন্তত বড় পদক্ষেপ। এর আগে গত সেপ্টেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করেছিলেন যে এমন পদক্ষেপে মানে ন্যাটো মিত্র জোট সরাসরি ইউক্রেন যুদ্ধে অংশ নিল। পুতিন বলছিলেন, নতুন হুমকির ভিত্তিতে রাশিয়া উপযুক্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে। 2022 সালে 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন পুতিন। এরপর থেকে আজ পর্যন্ত টানা 997 দিনের মতো চলছে দেশ দুটির সংঘাত ও যুদ্ধ। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে, তবে যুদ্ধ বন্ধ এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।